নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়ার পরের ম্যাচ, বাংলাদেশকে উড়িয়ে দেবার পর ইন্ডিয়ার মুখোমুখি এবার পাকিস্তান। 23 তারিখ রবিবার দিন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 2:30 থেকে কিন্তু ম্যাচটা হতে চলেছে। মানে কাল বাদ পরশুই কিন্তু ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ, এবং সেই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। নর্মালি ভারত পাকিস্তান ম্যাচ মানে সেই নিয়ে তো ভোল্টেজ একদম হাই থাকি। এই ম্যাচটা জিতলে অ্যাকচুয়ালি ইন্ডিয়া সেমিফাইনালের টিকিটটাও নিশ্চিত করে ফেলবে, এবং উল্টো দিকে পাকিস্তান তাদের কিন্তু বিদায় হয়ে যাবে। ফলে কিন্তু ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, একটা ভার্চুয়াল নকআউট ম্যাচ পাকিস্তানের জন্য। ইন্ডিয়ার জন্য ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। তো ইন্ডিয়া অবশ্যই চাইবে এই ম্যাচটা জিতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলার আগেই যারা একটু ট্রিকি অপোনেন্ট হতে পারে সেমিফাইনালটা নিশ্চিত করে ফেলতে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, যেরকম আমরা কালকে কন্ডিশন দেখলাম দুবাইয়ে, এবং ওভারঅল পাকিস্তান টিম যেরকম আছে, সেখানে ইন্ডিয়া যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারে অসুবিধা হওয়ার কথা নয়। যদিও তারপরে অঘটন তো ঘটতে পারে। তো আমরা দুটো টিম নিয়ে একটু অ্যানালিসিস করব, এবং ইন্ডিয়ার টিমে কি কোনো চেঞ্জ হতে পারে, কারা মেন কি প্লেয়ার হয়ে উঠতে পারে এই ম্যাচে, এবং উল্টো দিকে পাকিস্তান টিম কতটা শক্তিশালী, তারা কোন দিক দিয়ে ডেঞ্জারাস হতে পারে, কোনটা পাকিস্তানের দুর্বলতা, সেই সব নিয়ে আলোচনা করব। একটা ডিটেল ম্যাচ প্রিভিউ এটা হতে চলেছে, তার সঙ্গে প্লেইং 11 আমরা আলোচনা করে নেব। লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো পাকিস্তান ক্রিকেট টিম, তাদের ঘরের টুর্নামেন্ট এটা, পাকিস্তানে হচ্ছে, বাট ইন্ডিয়ার জন্য তাদেরকে দুবাইয়ে খেলতে আসতে হচ্ছে। তবে নিজেদের ঘরের মাঠে পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু করেছে, ফলে অলরেডি তারা চাপে। এই ম্যাচ হারা মানে তাদের বিদায় হয়ে যাচ্ছে। এবার পাকিস্তান দলের কথা বললে, পাকিস্তান দলের কিন্তু বেশ কিছু দুর্বলতা আমাদের চোখে পড়ছে। আর সেই দুর্বলতা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই কথা বলতে হবে পাকিস্তানের ওপেনিং পেয়ার নিয়ে। বাবর আজম ওপেন করছে এবং রীতিমতো স্লো খেলছে। দুবাইয়ের এই কন্ডিশনে এমন ওপেনার দরকার যারা শুরুর দিকে মেরে খেলবে, কারণ প্রথম দিকে তো বল ভালো ব্যাটে আসবে। অ্যাকচুয়ালি টস একটা ফ্যাক্টর কিন্তু হতে পারে এখানে। মানে আমরা চাইছিলাম যে ইন্ডিয়া টসে জিতে ফার্স্টে বোলিং করলে সেটা সুবিধার, বাট বাংলাদেশ ম্যাচে আমরা দেখলাম যে সেকেন্ড ইনিংসে কিন্তু ডিউ আসেনি, এবং পিচ আরো অনেক স্টিকি হয়ে গিয়েছে। ফলে ইন্ডিয়া বা পাকিস্তান যেই টিমই টস জিতবে, তারা ফার্স্টে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেও সেটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। ব্যাটিংও করতে পারে যে টিম টস জিতবে। এবার পাকিস্তানের সমস্যা কি, পাকিস্তানের যদি বাবর আজমের মতো প্লেয়ার ওপেন করে, বাবর একটু ধরে খেলতে পছন্দ করে, এবং সেখানে যদি অ্যাগ্রেসিভ স্টার্ট না দিতে পারে, প্রথম 10-15 ওভারে বেশি রান না করতে পারলে দুবাইয়ে কিন্তু মিডিল ওভারে রান করা খুবই টাফ হবে। আগের দিন বাংলাদেশের জাকির আলী এবং তৌহিদ হৃদয়, তাদের পার্টনারশিপটাও তারা অনেকক্ষণ ক্রিজে ছিল বলে পিচের একটা আইডিয়া পেয়ে গিয়েছিল, পরের দিকে তাও রান করতে পেরেছিল। নর্মালি কিন্তু তোমার মিডিল ওভারে যদি সেট ব্যাটসম্যান না থাকে, রান করা ভীষণ ডিফিকাল্ট হবে। তো যতটা বেশি সম্ভব রান পাওয়ার প্লেতে করে নিতে হবে, এবং সেখানেই কিন্তু বাবর আজমের স্লো খেলাটা পাকিস্তানের জন্য দুর্বলতা হতে পারে। নর্মালি পাকিস্তান টিমটা আমি যতটুকু দেখেছিলাম, আমার মনে হয়েছিল হয়তো সাইম আইয়ুব এবং তার সঙ্গে ফাকার জামান, এই দুজনের সঙ্গে যদি পাকিস্তান ওপেন করে, সেটা পাকিস্তানের জন্য বেস্ট ওপেনিং কম্বিনেশন। এবং শুরুতে সাইম আইয়ুব অবশ্যই পাকিস্তানের প্ল্যানিং এ ছিল, সে ইনজিওর্ড হয়েছে। পরে সেকেন্ড ম্যাচে ফাকার জামানও ইনজিওর্ড, ফলে কিন্তু দুই অ্যাগ্রেসিভ ওপেনারই পাকিস্তানের ইনজিওর্ড হয়ে গিয়েছে। ইমামুল হক ফাকার জামানের জায়গাতে এসেছে। জানি না বর্তমানে ইমাম কিরকম খেলছে, বাট আগে যখন খেলা দেখেছিলাম তার অতটা অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান কিছু তাকে মনে হয়নি। ফলে সেখানে কতটা ফ্লাইং স্টার্ট পাকিস্তান পাবে সেই একটা প্রশ্নের জায়গা থাকছে। তার সঙ্গে আমার দেখো, নর্মালি মনে হয় পাকিস্তানের বাবর আজমকে দিয়ে ওপেন করানো উচিত না। বাবর আজম এজ এ নম্বর 3 ভালো ব্যাটসম্যান, এবং পাকিস্তানের মেবি ইমামের সঙ্গে যদি তারা উসমান খানকে দিয়ে ওপেন করায় এবং তাদেরকে অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে বলে, সেটা হয়তো পাকিস্তানের জন্য ভালো হবে। মানে উসমান খান, তার সঙ্গে ইমামুল হক ওপেন, 3-এ বাবর আজম, 4-এ মোহাম্মদ রিজওয়ান, 5-এ সালমান আলী আগা, 6-এ শট সাকিল, 7-এ খুশদিল শাহ। এটা হয়তো পাকিস্তানের জন্য ভালো ব্যাটিং লাইন আপ হতে পারে, বাট আমরা জানি না, মেবি সেখানে বাবারই ওপেন করবে, এবং সেই জায়গাতে মেবি 3-এ শট সাকিল আসতে পারে, 4-এ রিজওয়ান, 5-এ সালমান আলী আগা, 6-এ হয়তো তায়েব তাহির আগের দিন যে খেলছিল সেই ছেলেটা খেলতে পারে, 7-এ তোমার সেক্ষেত্রে খুশদিল শাহ। এটা হয়তো পাকিস্তানের ব্যাটিং হতে পারবে। এবং এই ব্যাটিং এ এটা কিন্তু একটা ভীষণ বড় দুর্বলতার জায়গা পাকিস্তানের কাছে, যে শুরুর দিকে বাবর আজম বা রিজওয়ান টাইপের প্লেয়ার বেশ কিছুটা টাইম নিয়ে খেলে। রিজওয়ান তাও 4-এ ব্যাট করার জন্য পারফেক্ট ব্যাটসম্যান, বাট বাবর যে পাকিস্তানের সব থেকে বড় শক্তি ব্যাটিং এ তারা মনে করে, সেটাই বর্তমানে কিছুটা দুর্বলতা মনে হচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে পাকিস্তানের ওপেনার্সরা কিন্তু পাকিস্তানের কিছুটা দুর্বলতার জায়গা হতে পারে, এবং তারই সঙ্গে সঙ্গে পাকিস্তানের স্পিন বোলিং অ্যাটাক কিন্তু দুবাইয়ের জন্য কি আদর্শ, কারণ পাকিস্তান 7টা ব্যাটসম্যান নিয়ে খেলে, 4টে বোলার নিয়ে খেলে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে 3 জন ফাস্ট বোলার খেলে, সাইন আফ্রিদিন, আসিম শাহ এবং তার সঙ্গে হ্যারিস রফ, আর একটাই স্পিনার খেলছে আবরার আহমেদ। এবার প্রপার ফ্রন্ট লাইন স্পিনার একজনই আছে পাকিস্তানের। 5th বোলিং অপশন কে সালমান আলী আগা এবং তার সঙ্গে খুশদিল শাহ, একজন লেফট আর্ম স্পিনার, একজন
মানে অফ ব্রেক স্পিনার, অফ স্পিনার যেটাকে বলি আমরা। তো সেই দুজন কিন্তু স্পিনার হলেও তারা অলরাউন্ডার না, তারা ব্যাটসম্যান যারা বল করতে পারে। ইন্ডিয়ার যদি আমরা দেখি হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, তার সঙ্গে তোমার অবভিয়াসলি জাদেজা, সেই তিনজন কিন্তু প্রপার অলরাউন্ডার। বাট পাকিস্তানের কাছে প্রপার অলরাউন্ডার নেই। তারা যে দুজনকে দিয়ে ফিফথ বোলিং এর অপশন কভার করছে, দুজন ব্যাটসম্যান যারা বল করতে পারে, এবং তাদের স্পিন দুবাইয়ের পিছে হয়তো হতেও পারে, তারা সুবিধা পেতেও পারে, বাট সেটা কিন্তু পাকিস্তানের একটা দুর্বলতার জায়গা, যেটা কিন্তু ইন্ডিয়া মিডিল ওভারে টার্গেট করতে পারে। দুবাইয়ের পিছে খেলা ঘুরবে মিডিল ওভারে, এবং সেইখানে যদি পাকিস্তানের স্পিনাররা কন্ট্রোল না নিতে পারে, ভারতীয় ব্যাটসম্যানদের কাছে সেটা ইজি হবে, এবং তার সঙ্গে ফ্রন্ট লাইন স্পিনার একজনই। ফলে কিন্তু ডেফিনেটলি এটা একটা পাকিস্তানের বড় দুর্বলতার জায়গা, যে তাদের স্পিনার নেই সেইভাবে, এবং ফিফথ বোলিং অপশনটা খুশদিল সে এবং সালমান আলী আখাকে দিয়ে ম্যানেজ করতে হবে, যেটা কিন্তু তাদের সমস্যায় ফেলতে পারে। এবং তার সঙ্গে ফাস্ট বোলিং খুব একটা ভালো ফর্মে নেই। নাসিম শাহ প্রথম দিকের পাওয়ার প্লেতে ভালো বোলিং করে, বাট ডেতে কিন্তু নাসিম শাহ অতটা এফেক্টিভ হচ্ছে না। শাহিন আফ্রিদি প্রথম 2-3 ওভার বল ভালো সুইং করবে, সেখানে শাহিনকে যদি খেলে দেওয়া যায়, আর শাহিন কিন্তু অতটা ডেঞ্জারাস কিছু করতে পারে না। একমাত্র হ্যারিস রফ, সে কিন্তু দুবাইয়ের পিছে জোরে বোলিং, হিট দ্য ডেক বোলিং, স্লোয়ার বোলিং, সেই সব করে ইন্ডিয়াকে সমস্যায় ফেলতে পারে। তবে সেও যে খুব ভালো ফর্মে আছে সেটা কিন্তু না, আগের দিন 10 ওভারে 83 খেয়েছে। তবে তারপরে হ্যারিস রফ আর আবরার আহমেদ, এই দুটো প্লেয়ার কিন্তু মিডিল ওভারে পাকিস্তানের জন্য সব থেকে মানে বেস্ট বোলার হতে পারে, যারা ম্যাচ ঘোরাতে পারে। ইন্ডিয়াকে কিন্তু এই দুটো বোলারকে একটু দেখে খেলতে হবে, অবশ্যই অ্যাগ্রেসিভ খেলতে হবে, নতুন বলে শাহিন বা নাসিমকেও দেখে খেলতে হবে, বাট আবার নতুন বলে রান না করলেও সমস্যা। সেখানে আই থিঙ্ক রোহিত শর্মা, শুভমান গিল, শাহিন, নাসিম প্রথম দিকের 1-8টা ওভার দেখেনি, 3-4 ওভার হয়ে যাবার পর কিন্তু রোহিত নিজের ন্যাচারাল গেমটা খেলুক। প্রথম 10 ওভারে 70-75 যদি করে দেওয়া যায়, সেটা ইন্ডিয়াকে একটা ভালো স্টার্ট দেবে, এবং দেন মিডিল ওভারে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানেরা আস্তে আস্তে ইনিংস বিল্ড করতে পারবে। সেখানে ইন্ডিয়ার ব্যাটিং এর কথা বললে রোহিতের রোলটা আবারও ভীষণ গুরুত্বপূর্ণ হবে। অ্যাজ এ ওপেনার রোহিতকে ওই স্টার্ট গুলো দিতে হবে। তার সঙ্গে শুভমান গিল পাওয়ার প্লেতে অ্যাগ্রেসিভ খেলুক, এবং দেন টিকে থাকুক, কারণ শুভমান গিল বা শ্রেয়াস আইয়ারই একমাত্র এমন প্লেয়ার যারা স্পিন ভালো খেলে, আর এই টাইপের স্টিকো উইকেটে কিন্তু স্পিনটাকে ভালো খেলতে হবে। বিরাট কোহলির মতো প্লেয়ার বর্তমানে স্পিনার এগেনস্টে স্ট্রাগল করছে। তো মিডিল ওভারে যে স্ট্রাইক রোটেট করে খেলা, যেটা কিন্তু দুবাইয়ে করতে হবে। তুমি প্রত্যেক ওভারে বাউন্ডারি পাবে না, এমন সময় আসবে 3 ওভার 4 ওভার বাউন্ডারি আসবে না। সেখানে যদি 4-5টা করে সিঙ্গেল নিয়ে 4 ওভারে বাউন্ডারি না এলেও 20 রান তুলে নেওয়া যায়, সেগুলোই কিন্তু লাস্ট অব্দি টিমের টোটালে অ্যাড হবে, অনেক ক্রুশাল হয়ে যাবে, এবং সেই কাজটা বিরাট কোহলি সব থেকে ভালো করে। বাট কোহলি বর্তমানে স্পিনার এগেনস্টে স্ট্রাগল করছে, যদিও আবরার প্রপার লেগ স্পিনার না, বিরাটকে আমরা প্রপার লেগ স্পিনারের সামনে স্ট্রাগল করতে দেখছি। বাট কে বলতে পারে, হয়তো তার সামনেও কোহলির উইকেনেসটা বুঝে গিয়ে সে আউট করে দিল। ফলে কিন্তু দুটো প্লেয়ারের রোল ভীষণ গুরুত্বপূর্ণ হবে ইন্ডিয়ার ব্যাটিং এ। কোহলি যদি চলে যায় পাকিস্তানের এগেনস্টে, কোহলি, হার্দিক পান্ডিয়া, এই প্লেয়ারগুলোকে সবসময় আমি ব্যাক করবো, যে এরা পাকিস্তানের এগেনস্টে ভালো খেলবে। তবে তারপরও ইনকেস যদি কোহলি না চলে, সেখানে কিন্তু শ্রেয়াস আইয়ার মিডিল ওভারে স্পিনার এগেনস্টে সব থেকে ভালো টেকনিক শ্রেয়াসের আছে, বিশেষ করে খুশদিল শাহ বা তোমার সালমান আলী আখা, এই টাইপের বোলাররা কিন্তু শ্রেয়াসের সামনে অতটা এফেক্টিভ বোলিং করতে পারবে না। তো সেই জায়গাতে শ্রেয়াসের রোলটা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই ম্যাচে হতে পারে। আর তারই সঙ্গে শুভমান গিল যে ফর্মে আছে, যদি পাওয়ার প্লেটা সে মানে খেলে যায় এবং পরবর্তীকালে মিডিল ওভারেও শুভমান ব্যাটিং করে আগের দিনের মতো একদিকটা একদম দৃঢ়ভাবে ধরে থাকে, শুভমানও কিন্তু ভীষণ একটা ইম্প্যাক্ট প্লেয়ার ইন্ডিয়ার জন্য হতে চলেছে। বাকি অবভিয়াসলি অ্যাজ এ ফিনিশার হার্দিক পান্ডিয়ার দিকে নজর থাকবে। হার্দিক পান্ডিয়ার এই ম্যাচে বিশাল একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু থাকতে পারে, সঙ্গে KL রাহুল, যারা যারা ইন্ডিয়ার ফিনিশার হিসেবে থাকবে, কারণ ডেথে কিন্তু শাহিন, নাসিম, হ্যারিস কেউই ভালো বোলিং করছে না। তো আফটার 40 ওভার্স লাস্টের 10 ওভারটা কিন্তু ইউটিলাইজ করতে হবে, যেখানে সব থেকে বড় আমাদের ভরসার জায়গাটা হতে পারে হার্দিক পান্ডিয়া। তো সেখানে হার্দিক, শ্রেয়াস এবং শুভমান গিল, তার সঙ্গে রোহিত, এই 4টে ব্যাটসম্যানের দিকে নজর থাকবেই। এবং যেহেতু ম্যাচটা পাকিস্তানের এগেনস্টে, কোহলির দিকেও নজর থাকবে। এবং KL রাহুল হয়তো যদি ডেথে ব্যাটিং করে, তার ব্যাট থেকেও একটু ঝোড়ো ইনিংস দরকার। আগের দিন KL যে রান পেয়েছে, সেটা হয়তো তাকে কনফিডেন্স দেবে। তো এই গেল ইন্ডিয়ার ব্যাটিং এর কথা। বোলিং এর কথা বললে ইন্ডিয়ার বোলিং তো আগের দিন ভালোই লেগেছে, মিডল ওভারে উইকেট না নিতে পারাটা ব্যর্থতা কিছুটা 35-এ 5 করে দেবার পর। তবে তারপরও মোহাম্মদ সামি 5টা উইকেট পেয়েছে, ফলে পরের ম্যাচে আমরা পাকিস্তান ম্যাচে অনেক বেটার রিদমে দেখতে পেতে পারি। হর্ষিত রানা 3টে উইকেট পেয়েছে, পাওয়ার প্লেতে ভালো বোলিং করেছে, ডেতে ভালো বোলিং করেছে, এবং মিডিল ওভারেও হর্ষিত রানা কিন্তু উইকেট টেকার হতে পারে। আগের দিন হয়তো মিডিল ওভারে উইকেট নেয়নি, বাট হর্ষিতের যদি তুমি বোলিং দেখো, হর্ষিত যেরকম বোলিং করে, একটা হিট দ্য ডেক বোলিং, একটা বাউন্সার, একটা জোরে বল, একটা আস্তে বল, যদি কোনো প্লেয়ার হর্ষিতকে মারার জন্য খেলে, হর্ষিত কিন্তু উইকেট পাবে। আগের দিন মিডিল ওভারে জাকের আলী এবং তার সঙ্গে তোমার তৌহিদ হৃদয়, তারা কিন্তু মারার জন্য যায়নি, তারা ধরে ধরে খেলছিল। ফলে কিন্তু হর্ষিতকে অতটা হর্ষিতের এগেনস্টে রিস্কও নেয়নি, সেই জন্য মিডিল ওভারে উইকেট পায়নি।
তো সেই টাইপের কন্ডিশনে কিন্তু সব থেকে বেস্ট যে প্লেয়ারটার উপর ইন্ডিয়াকে ভরসা করতে হবে, যে আমাদের উইকেট দেবে যদি মিডিল ওভারে একটা পার্টনারশিপ হয়, সেটা হচ্ছে টিমের মেন স্পিনার, মেন রিস্ট স্পিনার জাদেজা, অবশ্যই তার সঙ্গে সঙ্গে কুলদীপ যাদব। কুলদীপ যাদবকে কিন্তু অতটা ভালো ফর্মে আমরা দেখতে পাইনি, আগের ম্যাচে উইকেট পাইনি, অবশ্যই চান্স তৈরি করেছে, তবে আমার মনে হয় না চেঞ্জ হবে। দেখো, কুলদীপকে নিয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট একদম পুরোপুরি সিওর নয় যে কুলদীপ কিরকম করবে, সেই জন্য জয়সওয়ালের জায়গাতে বরুণ চক্রবর্তীকে নিয়ে গিয়েছে। যদি ইনকেস কুলদীপ ক্লিক না করে বরুণকে আমরা খেলাবো, তবে পাকিস্তান ম্যাচে সেটা করে দিক, আমি সেটা বলছি না, আমার মনে হয় না সেটা করা ঠিক হবে। কারণ তুমি যখন কুলদীপকে পিক করেছো, একটা ম্যাচ থেকে বাদ দেওয়ার তো কোনো মানে হয় না, যাকে পিক করেছো তাকে ব্যাক করো। পাকিস্তান ম্যাচটাতেও কুলদীপ খেলবে, তবে যদি পাকিস্তান ম্যাচটাতেও কুলদীপ উইকেট না পায় বা ইফেক্টিভ না হয়, সেখানে যদি ইন্ডিয়া জিতে যায় নিউজিল্যান্ড ম্যাচটা, সেই ম্যাচের আগেই মোটামুটি সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাচ্ছে, সেই নিউজিল্যান্ড ম্যাচে কিন্তু তখন বরুণকে ট্রাই করা যেতে পারে। বাট পাকিস্তান ম্যাচেও কুলদীপের দিকে আমাদের নজর থাকবে। কুলদীপ যদি মিডিল ওভারে উইকেট তুলতে পারে, সেও অনেক কনফিডেন্স বেশি পেয়ে যাবে। কুলদীপ তো খারাপ প্লেয়ার না, কোয়ালিটি বোলার, বাট ব্যাপারটা হচ্ছে যখন ইনজুরির জন্য একটা প্লেয়ার কিছুদিন মাঠের বাইরে থাকে, যত বড় প্লেয়ারই হোক না কেন, তারপর মাঠে ফেরার পর কিন্তু একটুখানি সমস্যা হয় মানে পুরো রিদেমে আসতে, এবং সেই রিদেমে কখন আসবে, যখন উইকেট পাবে, কনফিডেন্স বাড়বে, তখন কিন্তু রিদেমে আসবে। তখন তার মাথায় প্ল্যানিং চলবে যে আমি এই বল করে এই ব্যাটসম্যানকে আউট করতে পারবো। যতক্ষণ না সেটা হচ্ছে, ততক্ষণ বোলার ভাববে যে আমার পা ঠিক জায়গায় পড়ছে কিনা বা আমার হাত থেকে ঠিকঠাক বল বেরোচ্ছে কিনা, সেই ভাবনা চিন্তাগুলো বেশি মাথায় ঘুরবে। ফলে কিন্তু কুলদীপ যাদব, জাদেজা মিডিল ওভারে তাদের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, এবং হর্ষিত রানাও কিন্তু এই ম্যাচে একটা কি ফ্যাক্টর হতে পারে, এবং অ্যাজ এ বোলারও হার্দিক পান্ডিয়ার একটা বড় রোল থাকবে। তো হার্দিক পান্ডিয়া এই ম্যাচে সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু ইন্ডিয়ার জন্য হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে। তো এই গেল ইন্ডিয়ার টিম। ইন্ডিয়ার টিমের কথা বললে আই থিঙ্ক আনচেঞ্জড 11, ইন্ডিয়া যে প্লেইং 11 নিয়ে তোমার বাংলাদেশ ম্যাচটা খেলেছে, সেই প্লেইং 11 নিয়ে এই ম্যাচটা খেলবে। অনেকে বলছে হর্ষিতের জায়গায় অর্শদীপও আসতে পারে, আমার মনে হয় না, কারণ যেহেতু স্টিকি উইকেটে খেলা হচ্ছে এবং এই টাইপের উইকেটে ওই টাইপের বোলিং দরকার, হিট দ্য ডেক বোলিং বা একটুখানি স্লোয়ার কাটার, সেই টাইপের বোলিং করতে পারবে, এবং সেটা হর্ষিত আগের দিন ভালো করেই করেছে। এই ম্যাচেও আই থিঙ্ক হর্ষিতই খেলবে, 3টে উইকেট নিয়েছে, নর্মালি হর্ষিতই খেলবে। বাকি কিছু প্রেডিকশনের কথা বললে আই থিঙ্ক ইন্ডিয়া যদি ফার্স্টে ব্যাট করে 260-70 রান করতে পারে, সেই রান কিন্তু ইন্ডিয়া পরবর্তীকালে বোলিং করে ডিফেন্ড করতে পারে। ইভেন পাকিস্তান ফার্স্টে ব্যাট করতে গেলেও 250-র বেশি কিন্তু করতে দেওয়া ঠিক হবে না এই দুবাইয়ের পিচে, কারণ এখানে 250 রান উইনিং টোটাল কিন্তু হতে পারে। আর বেস্ট ব্যাটসম্যানদের কথা বললে ইন্ডিয়ার জন্য আগেই যেটা বললাম, আমার কিন্তু গিল, রোহিত শর্মা এবং তার সঙ্গে হার্দিক পান্ডিয়া আর শ্রেয়াস আইয়ার, এই 4 জনের দিকে মেনলি নজর থাকবে। আর যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে খেলা, কোহলির কামব্যাক কিন্তু এই ম্যাচেই হয়ে যেতে পারে, সেখানে কোহলিকে তুমি পাকিস্তানের এগেনস্টে বাদ দিতে পারো না। আর বোলার্সদের কথা বললে আবারও হর্ষিত রানার দিকে নজর থাকবে। সামি দেখে এই ম্যাচে কিরকম করে, বাট হর্ষিত রানার পাশাপাশি কিন্তু কুলদীপ যাদব, সে যদি প্রথম দিকে একটা উইকেট পেয়ে যায়, কুলদীপও কিন্তু ভীষণ ডেঞ্জারাস হতে পারে। আর বাকি কিন্তু অবভিয়াসলি জাদেজাও এই ম্যাচে উইকেট পেতে পারে। হার্দিক পান্ডিয়া একটা কি ফ্যাক্টর কিন্তু ইন্ডিয়ার জন্য হতে পারে। এগুলি আমার প্রেডিকশন থাকবে, এই প্লেয়ারগুলোর দিকে মেনলি নজর থাকবে ইন্ডিয়ার হয়ে। পাকিস্তানের বোলিংয়ে হ্যারিস রফ, নাসিম শাহ এবং তারই সঙ্গে আবরার আহমেদ, এই 3টে বোলারের দিকে নজর থাকবে, এবং নতুন বলে শাহিনের দিকেও নজরটা থাকবে। আর তার পাশাপাশি কিন্তু পাকিস্তানের ব্যাটিং এর কথা বললে পাকিস্তানের জন্য মোহাম্মদ রিজওয়ান কিন্তু একটা কি ফ্যাক্টর হতে পারে, এবং সালমান আলী আগা, এই প্লেয়ারটার দিকে নজর রাখতে হবে। বাবর কিরকম খেলে সেই দিকে নজর থাকবে, বাট আই থিঙ্ক রিজওয়ান এবং সালমান আলী আগা, এই দুটো প্লেয়ার কিন্তু পাকিস্তানের জন্য বড় কি ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তো এই গেল এই ম্যাচের কথা। ম্যাচ জিতে গেলে ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে, পাকিস্তান ছিটকে যাবে। তো এক্সাইটিং একটা ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, মহাযুদ্ধ, মহামুকাবলা। তো তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো, ইন্ডিয়ার দল নিয়ে তোমাদের কি মতামত, কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।